হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল ক্লাস হতো, কিন্তু আজ থেকে ফ্রেন্ডস ডাব্লিউপি আর কলকাতা পুলিশ এই দুটো রিক্রুটমেন্টকে মাথায় রেখে আমরা এই ক্লাসটাকে করব, ঠিক, যেখানে আমরা প্রতিদিন 30টা গুরুত্বপূর্ণ আলোচনা করবো যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল লেডি কনস্টেবল পিলি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের পিলি এক্সাম বলো, বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 36 আর 1 থেকে 35 অবধি আমরা সমস্ত ক্লাসগুলো আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি? অপশন এ থিম্পু, বি হচ্ছে কাঠমান্ডু, সি হচ্ছে ঢাকা, আর অপশন ডি হচ্ছে ইসলামাবাদ। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? ভুটানের রাজধানীর নাম কি? যারা যারা উত্তরটা পারবে প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা দেবে, ঠিক আছে? তো দেখো, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে, অপশন এ হবে এর সঠিক উত্তর। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, অপশন এ হবে এর সঠিক উত্তর। আর দেখো, অপশন বি যেটা রয়েছে কাঠমান্ডু, সেটা মনে রাখবে নেপালের রাজধানীর নাম। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। আর ঢাকা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম, ঠিক আছে? আর ইসলামাবাদ যেটা, এটা মনে রাখবে পাকিস্তানের রাজধানীর নাম, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, আরেকটা দেয় যে কাবুল যেটা, সেটা মনে রাখবে কাবুল, সেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম, ঠিক। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেব এরপর বিস্তারিতভাবে যে থিম্পু যেটা, সেটা হচ্ছে ভুটানের রাজধানীর নাম, ঠিক আছে? আর মনে রাখবে ভুটানের মুদ্রার নাম সেটা হচ্ছে নগল ট্রম, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো কাঠমান্ডু যেটা, সেটা মনে রাখবে নেপাল, মিস্টেক হয়েছে, নেপালের হবে, ঠিক আছে? কাঠমান্ডু যেটা, সেটা নেপালের রাজধানীর নাম, আর নেপালের মুদ্রার নাম সেটা হচ্ছে রুপি। এরপরে দেখো, এরপর ঢাকা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম, আর বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। ঠিক এইভাবে দেখো ফ্রেন্ডস, ইসলামাবাদ যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের রাজধানীর নাম, ঠিক আছে? আর পাকিস্তানের মুদ্রার নাম সেটা হচ্ছে রুপি, ঠিক। তো ফ্রেন্ডস, এই যে কোন দেশের আর কি রাজধানীর নাম কি, ঠিক আছে, সেই দেশের মুদ্রার নাম কি, ক্যাপিটালের নাম কি। তো ক্যাপিটাল আর কারেন্সি এই দুটো থেকে তোমাদের কিন্তু 100% এক্সামে কিন্তু একটা প্রশ্ন পাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই দুটো একটু ভালোভাবে রেডি করবে। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে কাবুল যেটা, ঠিক আছে? তো কাবুল যেটা, সেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম। আর আফগানিস্তানের মুদ্রার নাম সেটা মনে রাখবে আফগানি, হচ্ছে আফগানিস্তানের মুদ্রার নাম। অবশ্যই মনে রাখবে, এগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হবে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 2 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে রাসলীলা কোথাকার জনপ্রিয় উৎসব? অপশান এ রাজস্থান, বি হচ্ছে বিহার, সি হচ্ছে উত্তরপ্রদেশ, আর অপশান ডি হচ্ছে হরিয়ানা। তো রাসলীলা যেটা, সেটা কোথাকার জনপ্রিয় উৎসব? তো দেখো, এর যে অ্যান্সারটা মনে রাখবে, অপশান সি হবে এর সঠিক উত্তর। উত্তরপ্রদেশের খুব একটা জনপ্রিয় উৎসব যেটা হচ্ছে রাসলীলা, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, বিস্তারিত দেখে নেব। তো মনে রাখবে রাজস্থানের জনপ্রিয় উৎসব যেটা, সেটা হচ্ছে ঝুমা আর সুইসেনি, ঝুমা আর সুইসেনি। বিহারের ক্ষেত্রে মনে রাখবে ছৌ, ঠিক আছে, কর্মা, যাত্রা, নাটনা, ঠিক আছে? এই সমস্তগুলো হচ্ছে বিহারের জনপ্রিয় উৎসব। এরপর দেখো উত্তরপ্রদেশে। তো ফ্রেন্ডস, উত্তরপ্রদেশগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এক্সামে তোমাদের এখান থেকে দেয় আর কি প্রশ্ন। তো ফ্রেন্ডস, মনে রাখবে উত্তরপ্রদেশের রয়েছে নোটাঙ্কি, ছোরা, ছাপেলি, আর রাসলীলা, কাজরি, এই সমস্ত হচ্ছে উত্তরপ্রদেশের, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, হরিয়ানার ক্ষেত্রে মনে রাখবে দুটো, একটা হচ্ছে ঝুমুর আর একটা হচ্ছে ঝালাম, ঠিক আছে? এই দুটো হচ্ছে হরিয়ানার খুব জনপ্রিয় উৎসব। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমাদের ওই ক্যাপিটাল আর কারেন্সি থেকে একটা প্রশ্ন 100% পাবে। আর এই যে লোকনৃত্য আর জনপ্রিয় উৎসব, এগুলো থেকে তোমরা 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু 100% পাবে, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে আইআইটির সম্পূর্ণ নাম কি? তোমরা এই টার্মটা সবাই শুনেছো যে আইআইটি। তো এর সম্পূর্ণ নামটা কী হবে? অপশান এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বি হচ্ছে ইন্ডিয়ান আয়রন অফ টেকনোলজি, সি হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর অপশান ডি হচ্ছে দেখো, অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, আইআইটির ফুল ফর্মটা কী হবে তোমরা আমাকে প্রত্যেক কিন্তু কমেন্ট করে জানাও, যারা যারা অ্যান্সারটা পারবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে আইআইটির সম্পূর্ণ নাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন, অস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? অপশান এ রাকেশ শর্মা, বি হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি হচ্ছে মিহির সেন, আর অপশান ডি হচ্ছে ভানু আথাইয়া। তো অ্যান্সারটা কী হবে? অস্কার বিজয়ী প্রথম ভারতীয় ব্যক্তিটির নাম কি? তো অ্যান্সার যেটা, সেটা মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ভানু আথাইয়া হচ্ছে অস্কার বিজয়ী প্রথম ভারতীয় ব্যক্তি। আর রাকেশ শর্মাটা মনে রাখবে
ভারতের প্রথম, রাকেশ শর্মা হচ্ছেন ভারতের প্রথম মহাকাশচারী, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 5 নম্বরে, ভারতের প্রবেশদ্বার কাকে বলে? অপশান এ দিল্লিকে বলা হয়, বি মুম্বাইকে, সি চেন্নাই, আর অপশান ডি হচ্ছে বেঙ্গালুরুকে। তো ভারতের প্রবেশদ্বার কাকে বলে? যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে এর অ্যান্সারটা দাও, কারণ এর অ্যান্সারটা প্রত্যেকেরই কিন্তু পারা উচিত। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি, 5এরটা হবে অপশান বি, যেটা হবে মুম্বাই। ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? অপশান এ রুবেল, অপশান বি রুপি, অপশান সি হচ্ছে রুপিয়া, আর অপশান ডি হচ্ছে ডলার। তো অ্যান্সারটা কী হবে? শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু মানে এর অ্যান্সারটাতে বি আর সি এর মধ্যে অনেকে কনফিউজ থাকবে, কারণ বি হবে কি সি হবে এটাতে সবাই কনফিউজ থাকবে। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে শ্রীলঙ্কার মুদ্রার নাম সেটা হচ্ছে রুপি। রুপিয়া যেটা আর রুপি যেটা, ঠিক আছে, এই দুটো কিন্তু পার্থক্য রয়েছে এই দুটো মুদ্রাতে, একটা হচ্ছে রুপিয়া, একটা হচ্ছে রুপি। তো মনে রাখবে রুপি যেটা সেটা আমাদের ভারতের মুদ্রার নাম, ঠিক আছে, রুপি যেটা, আর রুপিয়া যেটা সেটা আলাদা একটা মুদ্রা বলে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো এরপরের প্রশ্ন যেটা 7 নাম্বার, রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান এ স্ফিগমোম্যানোমিটার, অপশান বি হচ্ছে থার্মোমিটার, সি হচ্ছে পিকোমিটার, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো অ্যান্সারটা কী হবে? রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রটির সাহায্যে রক্তচাপ মাপা হয়? অবশ্যই অ্যান্সারটা জানাও আমাকে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা মনে রাখবে অপশান এ হবে সঠিক উত্তর। স্ফিগমোম্যানোমিটার যেটা সেটার সাহায্যে মানুষের রক্তচাপ মাপা হয়, মানে ব্লাড প্রেশার মাপা হয়, বিপি যেটা বলা হয় না, যে বিপি মাপা হয়, তো এই ব্লাড প্রেশার মাপা হয় স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, আমাদের ব্লাড প্রেশার যেটা নর্মাল সেটা মনে রাখবে 120/80, 120 যদি 80 থাকে সেটা আমাদের মানে নর্মাল ব্লাড প্রেশার, ঠিক। নেক্সট, এরপরে দেখো 8 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে শহীদ দিবস কবে পালন করা হয়? অপশান এ 9 জানুয়ারি, বি হচ্ছে 12 জানুয়ারি, সি হচ্ছে 26 জানুয়ারি, আর অপশান ডি হচ্ছে 30 জানুয়ারি। তো শহীদ দিবস কবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তোমাদের সবারই পারা উচিত, কারণ ইম্পর্ট্যান্ট ডে থেকে তোমাদের ডাব্লিউপি আর কলকাতা পুলিশ এগুলোতে কিন্তু প্রশ্ন দেয়, ঠিক। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? তো দেখো এই যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর 8টা, ঠিক আছে। 30 জানুয়ারি প্রত্যেক বছর আমরা কি শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। কেন পালন করে থাকি? কারণ গান্ধীজির এই দিনে মৃত্যু হয়, ঠিক আছে, তার কারণে এই 30 জানুয়ারি এই দিনটা আমরা শহীদ দিবস হিসাবে পালন করে থাকি। আর দেখো ফ্রেন্ডস, 9 জানুয়ারি সেটা আমরা অনাবাসী দিবস হিসেবে পালন করে থাকি, আর 12 জানুয়ারি যেটা সেটা আমরা যুব দিবস হিসেবে পালন করে থাকি, যুব দিবস, ঠিক। আর 26 জানুয়ারি সেটা আমরা কি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, অবশ্যই যতগুলো ইম্পর্ট্যান্ট ডে আছে অবশ্যই প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, কারণ তোমাদের এক্সামে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু শিওর 100% পাবে, একটা প্রশ্ন, সে কলকাতা পুলিশের এক্সাম বলো বা ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সাম বলো, ঠিক। এরপরে দেখো 9 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ খেলাধুলা, বি হচ্ছে শান্তির জন্য, সি হচ্ছে সঙ্গীতের জন্য, আর অপশান ডি হচ্ছে সাহিত্যের জন্য। তো সরস্বতী সম্মান পুরস্কার যেটা সেটা কোন ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে আর কি দেওয়া হয়? তো দেখো যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও। তো মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়, অপশান ডি হবে এর সঠিক উত্তর। নেক্সট, এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ ফুটবল, বি হচ্ছে গল্ফ, সি হচ্ছে ভলিবল, আর অপশান ডি হচ্ছে হকি। তো এই যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অবশ্যই প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও, কারণ আমি তোমাদেরকে এগুলোকে বলেছিলাম যে ভালোভাবে রেডি করতে, তোমাদের খেলা সম্পর্কে যতগুলো মানে টপিক রয়েছে সেই সমস্ত টপিকগুলো তোমাদেরকে বলেছিলাম যে ভালোভাবে রেডি করতে। তো অ্যান্সারটা জানাও যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান ডি, হকি খেলার ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিগুলো দেওয়া হয়। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আজকে আরেকবার ভালো করে বলে দিচ্ছি যে মানে খেলা সম্পর্কে কোন কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। তো 1 নম্বর মনে রাখবে মানে কোন খেলাতে কোন খেলোয়াড়গুলো যুক্ত রয়েছে, ঠিক আছে, কোন খেলাতে কতজন করে খেলোয়াড় থাকে,
3 নম্বর মনে রাখবে কোন খেলাটা, যেমন সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, এই খেলাগুলো কত সালে মানে 2000 যেমন 21 চলছে, ঠিক আছে, 2022, 2025 বা 2026 সালে কখন হবে, কোথায় হবে, এগুলো কিন্তু মনে রাখবে। আর কি মনে রাখবে, আর খেলা সম্পর্কে মানে কোন খেলাতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন টি শব্দ যেটা, সেটা কোন খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো। আর দেখো ফ্রেন্ডস, আর একটা জিনিস মনে রাখবে যে কোন মানে যেমন কোন খেলাতে আর কি যে মাঠের দৈর্ঘ্য কত, যেমন জিজ্ঞাসা করা হয় যে ফুটবল খেলাতে যে গলিতে থাকে, ঠিক আছে, গলিতে থাকে তার উচ্চতা কত বা তার দৈর্ঘ্য যেটা সেটা কত, এই সমস্ত জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই খেলার সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা মানে খেলা সম্পর্কে যে ভিডিওটা তাদের মানে কতজনের চাই আর কি প্রয়োজন। তো আমি সেইটা ভাবছিলাম যে তোমাদের সেই ভিডিওটা আর কি মানে বানাবো আর কি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কাদের কাদের এই ভিডিওটা প্রয়োজন। এরপরে দেখো, তার আগে আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে হকি খেলার ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাপগুলো থাকে। তো মনে রাখবে এক হচ্ছে আগা খা কাপ, ঠিক আছে, তারপর রয়েছে গুরু নানক কাপ, নেহরু কাপ, ওয়েলিংটন কাপ, আর রয়েছে বেটন কাপ, ধ্যানচাঁদ কাপ, ঠিক আছে। তো এই সমস্ত কাপগুলো হকির খেলার ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট, এরপরে দেখো 11 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নাম কি। অপশান এ ইএসআর, বি হচ্ছে টিএমটি, সি হচ্ছে দেখো পিসিআর, আর অপশান ডি হচ্ছে এলিসা। তো এইডস রোগ মানে নির্ণয়ের জন্য ডাক্তারি কোন পরীক্ষাটা মানে কোন পরীক্ষার সাহায্যে এই রোগটা নির্ণয় করা যায়। তোমরা প্রত্যেকে অ্যান্সারটা জানো, কারণ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর তোমাদের এক্সামের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক্সামে দেয়। তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে সঠিক উত্তর। ইলিসা যে মানে টেস্ট যেটা, সেটার সাহায্যে এইডস নির্ণয় করা যায়, ঠিক আছে। মানে এই টেস্টটা করে কোনো ব্যক্তির এইডস আছে কিনা সেটা নির্ণয় করা হয়। এরপর দেখো 11 থেকে 12 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কী। অপশান এ মান ও দিক, বি হচ্ছে শুধুমাত্র মান, সি হচ্ছে শুধুমাত্র দিক, আর অপশান ডি হচ্ছে উপরে কোনোটি নয়। তো স্কেলার রাশির মানে আবশ্যিক যে বৈশিষ্ট্যটা সেটা কি। তো ফ্রেন্ডস, মনে রাখবে স্কেলার রাশির কি শুধুমাত্র মান থাকে, কোনো দিক থাকে না। যে ভৌত রাশির শুধুমাত্র মান থাকে, কোনো দিক থাকে না, তাকে বলা হয় স্কেলার রাশি। তার এই অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর, শুধুমাত্র মান, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, এখানে স্কেলার রাশির বদলে যদি ভৌত রাশি দেওয়া থাকতো, তো মনে রাখবে যে ভৌত রাশির ভেক্টর রাশির, তো মনে রাখবে এখানে যে মানে ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কি যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হতো, তো মনে রাখবে যে ভৌত রাশির মান ও দিক দুয়েই আছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। আর অ্যান্সারটা হতো তখন মান ও দিক, ঠিক আছে। তো ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের হয় আমি বলে দিই যে মানে স্কেলার রাশির যে উদাহরণগুলো, ঠিক আছে, আর ভেক্টর রাশির উদাহরণগুলো, তো এগুলো তোমরা একটু ভালোভাবে জেনে নেবে, কারণ এর দুটোর মধ্যে মানে কনফিউজ হবে না যে কোনগুলো স্কেলার রাশি বা কোনগুলো ভেক্টর রাশি। আর দেখো ফ্রেন্ডস, স্কেলার রাশি যেটা সেটা মনে রাখার আমি ট্রিকটা তোমাদেরকে বলে দিই। তো দেখো স্কেল, তোমরা সবাই স্কেল দেখেছো, ঠিক আছে, যার সাহায্যে কী করো মানে একটা স্ট্রেট লাইন টানো, ঠিক আছে। তো স্কেল, এই যে স্কেলে কী থাকে, স্কেলের মধ্যে দেখবে তোমরা শুধুমাত্র মান দেওয়া থাকে 1 2 3 4 5 করে এরকম মান দেওয়া থাকে। কোনো দিক থাকে কি যে এইদিকে 5 নম্বরটা এইদিকে রয়েছে, 6 নম্বরটা এইদিকে রয়েছে, এরকম কোনো দিক দেওয়া থাকে কি, না দেওয়া থাকে না, শুধুমাত্র মান দেওয়া থাকে। তাই ফ্রেন্ডস, এই স্কেলটা দেখে তোমরা যে স্কেলটা ব্যবহার করো, ঠিক আছে, সেই স্কেলটা দেখে বলি এর তো শুধুমাত্র মান আছে, 1 2 3 4 5 করে শুধুমাত্র মান আছে। তাই দেখবে এই স্কেলার রাশি সবসময় মনে রাখবে যে স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, ঠিক আছে, 1 2 3 করে শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই। আর ভেক্টর রাশির মান ও দিক দুয়েই আছে। আশা করছি তোমরা এই ট্রিকটা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি ট্রিকটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর ট্রিকটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এরপরের প্রশ্নে চলে যাই আমরা, যেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, সমুদ্রের জল হলো অপশান এ আম্লিক প্রকৃতির, বি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, সি হচ্ছে নিরপেক্ষ, আর অপশান ডি হচ্ছে হাইপোটানিক। তো অ্যান্সারটা কি হবে, সমুদ্রের জল কী রকমের জল। যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ক্ষারীয় প্রকৃতির হচ্ছে সমুদ্রের জল। দেখো ফ্রেন্ডস, যখন সমুদ্রে তোমরা অনেকেই সমুদ্রে গেছো, ঠিক আছে, সমুদ্রে যাবে দেখবে সমুদ্রের জল যখন মুখে নেবে, ঠিক আছে, তখন খুবই তিতা, মানে প্রচুর মনে হবে যে প্রচুর পরিমাণে নুন দেওয়া আছে জলটার মধ্যে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, যখনই এটা মনে হবে তার মানে কি এটা তো ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে, মানে এর পিএইচ মান যেটা সেটা 7-এর থেকে বেশি রয়েছে,
ঠিক। আর দেখো ফ্রেন্ডস, যার পিএইচ মান সেটা 7-এর থেকে বেশি থাকবে সেটাই হবে ক্ষারীয় প্রকৃতির, আর যার পিএইচ মানটা 7-এর থেকে কম থাকবে সেটা হচ্ছে আম্লিক প্রকৃতির, মানে সেটা অ্যাসিড হবে আর কি। ঠিক আছে। আর যেটা 7 থাকবে মানে নিউট্রাল থাকবে সেটা হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, নিরপেক্ষ মানে জল, আমাদের যে আমরা যে সমস্ত জলগুলো পান করি সেগুলো হচ্ছে মানে সেগুলোর যে পিএইচ মানটা সেটা হচ্ছে 7। ঠিক আছে। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 14 নাম্বার, হিমোগ্লোবিনের কাজ কী? অপশান এ অক্সিজেন সরবরাহ করা, অপশান বি হচ্ছে দেখো ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশান সি হচ্ছে শক্তি উৎপন্ন করা, আর অপশান ডি হচ্ছে ভাইরাসকে ধ্বংস করা। তো হিমোগ্লোবিনের কাজ কী? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, অক্সিজেনের সরবরাহ করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। দেখো ফ্রেন্ডস, হিমোগ্লোবিন যেটা সেটা কোথায় থাকে? ব্লাডে থাকে। ঠিক, ব্লাডে থাকে হিমোগ্লোবিন। আর ব্লাডে কি থেকে পর কী কাজ করে? এই ব্লাডে যখন মানে ধরে নাও এখানে ফুসফুস থেকে অক্সিজেনটা এই ব্লাডে এসেছে, ঠিক আছে, যখন এই ব্লাডে আসে আর এই অক্সিজেনটাকে সরবরাহ মানে এক জায়গা থেকে অন্য জায়গা মানে স্থান পরিবর্তন করা, ঠিক আছে, অন্য মানে যেমন ফুসফুস থেকে অন্য কোনো অর্গ্যানে যেমন হাত বা পায়ে নিয়ে যাওয়া এই অক্সিজেনটাকে, ঠিক আছে, তো এই কাজটা করে হিমোগ্লোবিন। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 15 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো, দূরত্ব মাপা সবচেয়ে বড় এককের নাম কি? অপশন এ আলোকবর্ষ, বি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, সি হচ্ছে পারসেক, আর অপশন ডি হচ্ছে কিলোমিটার। তো অ্যান্সারটা কী হবে? দূরত্ব মাপা সবচেয়ে বড় এককের নাম কি? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ডস তোমাদের এক্সামের ক্ষেত্রে, কারণ এই প্রশ্নটা এক্সামে তোমাদের কতবার যে এসেছে, সে তোমাদের স্টেট এক্সাম বলো বা সেন্ট্রাল এক্সাম বলো সমস্ত এক্সামে এই প্রশ্নটা এসেছে। তো তোমরা প্রত্যেক কমেন্ট করে জানাও যে দূরত্ব মাপা সবচেয়ে বড় একক এদের মধ্যে কোনটা। তো দেখো, এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আলোকবর্ষ যেটা হচ্ছে দূরত্ব মাপার সব থেকে বড় একক, সরি আলোকবর্ষ না, এখানে পারসেক, ভুল হয়ে গেছে। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর, পারসেক যেটা সেটা হচ্ছে দূরত্ব মাপার সবচেয়ে বড় একক, পারসেক। ঠিক। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, লাইট ইয়ার। ঠিক আছে, 3.26 আলোকবর্ষ 1 পারসেক সমান। ঠিক। নেক্সট, এরপর দেখো, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ভর্তি থাকে? ঠিক আছে, মানে দেখবে তোমরা যে আগে যে সমস্ত যে কাঁচের যে ইলেকট্রিক বাল্বগুলো দেওয়া থাকতো না, ঠিক আছে, তো সেই বাল্বের মধ্যে কিছু তো একটা থাকতো, কোনো একটা গ্যাস, তো সেই বাল্বটার মধ্যে কোন গ্যাস থাকে? অপশান এ আর্গন গ্যাস থাকে, বি হচ্ছে দেখো নাইট্রোজেন গ্যাস থাকে, আর অপশান সি হচ্ছে অক্সিজেন গ্যাস থাকে, আর অপশান ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। তো বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাসটা ভর্তি থাকে? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা জানাও। ঠিক আছে, তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আর্গন গ্যাসটা মনে রাখবে বৈদ্যুতিক বাতির মধ্যে যে তোমরা দেখেছো, ঠিক আছে, বৈদ্যুতিক বাতিগুলো কাঁচের যেগুলো থাকে, ঠিক আছে, তো সেগুলোর মধ্যে দেখবে একটা গ্যাস থাকে, যখন তোমরা যদি কোনোদিন ভেঙেছো আর কি, তখন দেখবে যে একটা গ্যাস বার হয়, তো মনে রাখবে সেটা হচ্ছে আর্গন গ্যাস। ঠিক। নেক্সট, আর এই আর্গন গ্যাসটা থাকার কারণে দেখবে যে মানে সেই কাঁচটা দেখবে প্রচুর পরিমাণে হিট হয়, ঠিক আছে, মানে মানে গরম হয়ে যায় আর কি, তাও কিন্তু দেখবে যে কাঁচটা ভাঙে না। তো ফ্রেন্ডস, মনে রাখবে এই আর্গন গ্যাসটা কী করে, ভিতরে যে মানে বায়ু থাকে, ঠিক আছে, ভিতরে যে গ্যাসটা থাকে সেটা এই কাঁচকে মানে ভিতরে যে অবস্থাটাকে সেটা ঠান্ডা রাখে এই আর্গন গ্যাস। ঠিক, তো এই জন্য আর্গন গ্যাসটা ব্যবহার করা হয়। নেক্সট, এরপরে দেখো, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে হালকা ধাতু? অপশান এ লিথিয়াম, বি হচ্ছে ব্রোমিন, সি হচ্ছে পারদ, আর অপশান ডি হচ্ছে সোডিয়াম। তো ফ্রেন্ডস, নিম্নের মধ্যে কোনটা সবচেয়ে হালকা ধাতু? যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, লিথিয়াম যেটা সেটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, কি অপশান এ হবে লিথিয়াম। ঠিক। নেক্সট, এরপর দেখো, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? পারদ ছাড়া অপর আরেকটা, যেমন দেখো ফ্রেন্ডস, আমাদের কি মানে স্বাভাবিক তাপমাত্রায় কি পারদ যে ধাতুটা সেটা কি তরল অবস্থায় থাকে। ঠিক। আর আরেকটা ধাতু, এই পারদ ছাড়া আরেকটা ধাতু যেটা স্বাভাবিক অবস্থায় তরল রূপে থাকে, তো সেটার নাম কি? অপশান এ রেডিয়াম, বি হচ্ছে দেখো জার্মেনিয়াম, সি হচ্ছে গ্যালিয়াম, আর অপশান ডি হচ্ছে পটাশিয়াম। তো অ্যান্সারটা কী হবে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান সি। ঠিক আছে, গেলিয়াম যেটা সেটা হচ্ছে মানে এই যে গেলিয়াম যেটা সেটা মনে হয় পারদের মতো একটা ধাতু, যেটা কি তরল মানে তরল একটা ধাতু, যেটা মানে স্বাভাবিক তাপমাত্রায় তরল রূপে থাকতে পারে এই গেলিয়াম ধাতুটাও। ঠিক আছে। নেক্সট,
এরপর দেখো 19 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে মিওসিস বিভাজন কোন কোষে হয়? অপশন এ কাণ্ডকোষে, বি হচ্ছে পত্রকোষে, সি হচ্ছে মূলের কোষে, আর অপশন ডি হচ্ছে জনন কোষে। তো মিওসিস বিভাজন যেটা সেটা কোন কোষে দেখা যায়? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা দাও। তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, জনন কোষে দেখা যায় মিওসিস বিভাজন। কোন কোষে? জনন কোষে। নেক্সট, এরপর 20 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে কম বিচ্যুতি হয়? কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে কম বিচ্যুতি হয়? অপশান এ বেগুনি, বি হচ্ছে কমলা, সি হচ্ছে লাল, আর অপশান ডি হচ্ছে সবুজ। তো অ্যান্সারটা কী হবে? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা জানাও, আর এই অ্যান্সারটা কিন্তু প্রত্যেকেরই পারা উচিত। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। লাল বর্ণের যে আলোটা সেটা প্রিজমের মধ্য দিয়ে যাক বা যেটার মধ্য দিয়ে যাক, মনে রাখবে এর যে বিচ্যুতি ক্ষমতাটা সেটা সবচেয়ে কম, মানে সবথেকে কম বিচ্যুতি হয়। দেখবে ফ্রেন্ডস, তাই দেখবে লাল বর্ণটা, ঠিক আছে, লাল বর্ণটা মানে বিপজ্জনক সংকেতের জন্য ব্যবহার করা হয় লাল বর্ণটা, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে কোন বর্ণটা সবচেয়ে বেশি, মানে কোন বর্ণটা সবচেয়ে বেশি মানে বিচ্যুতি হয় সেটা কি? সেটা মনে রাখবে নীল বর্ণটা। নীল বর্ণটা সবচেয়ে বেশি বিচ্যুতি হয়, আর লাল বর্ণটা সবচেয়ে কম বিচ্যুতি হয়, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 21 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সবচেয়ে নতুন, দেখো ফ্রেন্ডস এটা আমি তোমাদেরকে বলে দিই যে মানে নীল বর্ণটা কেন সবচেয়ে মানে বিচ্যুতি হয়, তোমরা কীভাবে মনে রাখবে। তো দেখো ফ্রেন্ডস যখন আমরা আকাশকে দেখবে না, হ্যাঁ আকাশকে দেখবি যে আকাশের রঙটা সবসময় নীল দেখায়। কেন নীল দেখায়? কারণ মনে রাখবি ফ্রেন্ডস আকাশে মোট 7টা বর্ণ রয়েছে, লাল নীল সাদা সবুজ সমস্ত 7টা বর্ণে রয়েছে, তার মধ্যে নীল বর্ণটা সবচেয়ে বেশি বিচ্যুতি হয়, ঠিক আছে। সবচেয়ে বেশি বিচ্যুতি হওয়ার কারণে নীল বর্ণটা আমরা বেশি মানে আকাশ দিকে তাকালে নীল বর্ণ আকাশটাকে দেখতে পাই। এই যে নীল বর্ণটা বিচ্যুতি হওয়ার কারণে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। এরপরে যে প্রশ্ন সেটা দেখো, সেটা হচ্ছে সবচেয়ে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? এখানে একটু মিস্টেক হয়েছে, নতুন হবে এটা, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতার সবচেয়ে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? অপশন এ হরপ্পা, বি হচ্ছে মহেঞ্জোদারো, সি হচ্ছে লোথাল, আর অপশন ডি হচ্ছে ধোলাভিরা। তো অ্যান্সার কোনটা হবে? মানে সবচেয়ে নতুন আবিষ্কৃত কেন্দ্রের মধ্যে মানে হরপ্পা সভ্যতার সেটা কোনটা? তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ধোলাভিরা যে কেন্দ্রটা সেটা হচ্ছে সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র, ঠিক। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে এখান থেকে যতগুলো প্রশ্ন হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে হরপ্পা সম্পর্কে কী কী প্রশ্ন করতে পারে মনে রাখবে। 1921 সালে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। 1921 সালে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন। আর এই কেন্দ্রের মধ্যে কী কী পাওয়া যায় মনে রাখবে, এর কেন্দ্রের মধ্যে বৃহৎ শস্যাগারটি পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস মহেঞ্জোদারো সম্পর্কে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, তো মনে রাখবে 1922 সালে মহেঞ্জোদারো কেন্দ্রটা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, 1922 সালে। আর এই কেন্দ্রের মধ্যে কী কী পাওয়া যায়? বৃহৎ স্নানাগার পাওয়া যায়, আর ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়, ঠিক আছে। মেসোপটেমিয়া সভ্যতার সিলটা পাওয়া যায় এই মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে, ঠিক। এইভাবে দেখো ফ্রেন্ডস লোথাল থেকে কী প্রশ্ন করতে পারে, তো মনে রাখবে লোথাল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে ধান চাষের, হরপ্পা সভ্যতায় ধান চাষের প্রমাণ প্রথম কোন কেন্দ্রে পাওয়া যায়? তো মনে রাখবে এই লোথাল কেন্দ্রটির মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো 22 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে বুদ্ধদেব কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? অপশান এ সংস্কৃত, বি হচ্ছে প্রাকৃত, সি হচ্ছে পালি, আর অপশান ডি হচ্ছে পানি। তো অ্যান্সারটা কী হবে? বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। পালি ভাষায় তিনি ধর্ম প্রচার করতেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস মাথায় রাখবে বৌদ্ধ পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। আর মনে রাখবে যে প্রাকৃত ভাষায় কে প্রচার করতেন? জৈন, ঠিক আছে। জৈন ধর্মের যে গ্রন্থটা রয়েছে দ্বাদশ অঙ্গ সেটা মনে রাখবে প্রাকৃত ভাষায় লেখা, ঠিক আছে। আর জৈন ধর্মের যে তীর্থঙ্করগুলো রয়েছে তারা কিন্তু প্রাকৃতিক ভাষায় তাদের ধর্ম প্রচার করতেন, ঠিক। আর দেখো ফ্রেন্ডস বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ যেটা ত্রিপিটক, ঠিক আছে, সেটা কিন্তু পালি ভাষায়ই লেখা, সেটা লেখা, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো এরপরে যে প্রশ্ন 23 নাম্বার যেটা হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ পুষ্যমিত্র শুঙ্গ, বি হচ্ছে দেবভূতি, অপশান সি হচ্ছে সম্রাট অশোক, আর ডি হচ্ছে অজাতশত্রু। তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? যারা যারা পারবে অবশ্যই অ্যান্সারটা জানাও। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। পুষ্যমিত্র হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, অপশান এ হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের রেলপথের জনক কাকে বলে? অপশান এ লর্ড ডালহৌসি, বি হচ্ছে লর্ড ওয়েলেসলি, সি হচ্ছে দেখো ফ্রেন্ডস লর্ড কর্নওয়ালিস, আর অপশান ডি হচ্ছে লর্ড ক্যানিং। তো ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? এর অ্যান্সারটা হবে অপশান এ লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। আরেকটা কথা ফ্রেন্ডস মনে রাখবে যে আমাদের ভারতের যে সিভিল সার্ভিস, ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বা পুলিশ মানে যে পুলিশ যে প্রশাসনটা মানে পুলিশ বিভাগ যেটা সেটা কে তৈরি করেন? তো মনে রাখবে এই লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। ইনি ইন্ডিয়ান যে ইউপিএসসি যে এক্সামটা হয়, সিভিল সার্ভিস যে এক্সামটা হয়, সেই এক্সামটার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? অপশান এ আমাজন, বি হচ্ছে সিন্ধু, সি হচ্ছে নীলনদ, আর অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র। তো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ আমাজন যে নদীটা সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, ঠিক আছে। অপশান এ হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখো ফ্রেন্ডস 26 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বহু নদী পরিকল্পনাটির নাম কি? অপশান এ হীরাকুদ বাঁধ, বি হচ্ছে চম্বল প্রকল্প, সি হচ্ছে দেখো ফ্রেন্ডস ইদুক্কি প্রকল্প, আর অপশান ডি হচ্ছে শিব সুন্দরম প্রকল্প। তো ভারতের দীর্ঘতম বহু নদী পরিকল্পনাটির নাম কি? প্রত্যেকে কিন্তু আমাকে এর অ্যান্সারটা দাও, ঠিক আছে, কারণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো ডাব্লিউপি বলো, কলকাতা পুলিশ বলো, সমস্ত এক্সাম কিন্তু জিজ্ঞাসা করে। তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। হীরাকুদ বাঁধ যেটা সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বহু নদী পরিকল্পনা, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সোনালী আঁশ কাকে বলে? অপশান এ ধান, বি হচ্ছে গম, সি হচ্ছে পাট, আর অপশান ডি হচ্ছে বাজরা। তো সোনালী আঁশ নিম্নের কোন ফসলকে বলা হয়? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান সি পাট যে ফসলটা সেটাকে বলা হয় সোনালী আঁশ, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে সংবিধানের ধারণা দেন কে? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে এম.এন. রায়, সি হচ্ছে দেখো ফ্রেন্ডস জওহরলাল নেহরু, আর ডি হচ্ছে সচিদানন্দ সিনহা। তো ভারতের সংবিধানের ধারণাটা সেটা কে দেন? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এম.এন. রায় ভারতের সংবিধানের ধারণাটা দেন। আর ফ্রেন্ডস মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক। ভারতের প্রথম অস্থায়ী, দেখো ফ্রেন্ডস অস্থায়ী না, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর ভারতের দুবার রাষ্ট্রপতি তিনিও হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক। আর দেখো ফ্রেন্ডস সচিদানন্দ সিনহা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যেটা হচ্ছে যে মানে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা, ঠিক আছে। নেক্সট আর দেখো ফ্রেন্ডস জওহরলাল নেহরু সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে প্রস্তাবনার ধারণা, ঠিক আছে, বা প্রস্তাবনা কে লেখেন? তো মনে রাখবে এটা জওহরলাল নেহরু লেখেন, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 29 নাম্বার, সংবিধানের জরুরি অবস্থা কোন দেশের থেকে নেওয়া হয়? অপশান এ জাপান থেকে, বি হচ্ছে জার্মানি, সি হচ্ছে আয়ারল্যান্ড, আর অপশান ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো ভারতের যে সংবিধানের জরুরি অবস্থাগুলো রয়েছে 3টা, ঠিক আছে। তো এই জরুরি অবস্থাগুলো সংবিধানে মানে কোন দেশ থেকে নেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস অ্যান্সারটা প্রত্যেকে দাও। তো এর অ্যান্সার যেটা সেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, জার্মানি, ঠিক আছে। জার্মানির সংবিধান থেকে নেওয়া হয় ভারতের জরুরি অবস্থাগুলো, ঠিক আছে, সংবিধানের জরুরি অবস্থাগুলো, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস মনে রাখবে জাপান থেকে কী নেওয়া হয়? জাপান থেকে মনে রাখবে রাষ্ট্রপতির যে গঠন রাষ্ট্রপতির যে ধারণা যেটা সেটা মনে রাখবে জাপান থেকে নেওয়া হয়। আর আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়? এখান থেকে নেওয়া হয় ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিগুলোকে নেওয়া হয় আয়ারল্যান্ড থেকে। আর সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নেওয়া হয় দক্ষিণ আফ্রিকা থেকে, যে আমাদের সংবিধানটা সংশোধন করা যাবে সেটা নেওয়া হয় দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর দেখো ফ্রেন্ডস আর আজকের ভিডিও শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 4 বছর, বি হচ্ছে 5 বছর, সি হচ্ছে 6 বছর, আর ডি হচ্ছে 7 বছর। তো লোকসভার সদস্যদের মেয়াদকাল সেটা কত বছর? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি 5 বছর। লোকসভার মেয়াদকাল যেটা সেটা মনে রাখবে 5 বছর হচ্ছে লোকসভার মেয়াদকাল। আর রাজ্যসভার মেয়াদকাল কত সেটা তোমরা আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সারটা জানাও। তো
তো ফ্রেন্ডস আজকে আমরা 30টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে প্রায় 30টি প্রশ্নেরই অ্যান্সার দিয়েছো। তো ফ্রেন্ডস তোমরা 30টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিয়েছো প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর দেখো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাসটা পাওয়ার জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আবার রাত 8টার সময় ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে নেবে, ঠিক? আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর ওই যে তোমাদের যে স্পোর্ট রিলেটেড, ঠিক আছে, মানে খেলাধুলা রিলেটেড যে তোমার টপিকগুলো বললাম সেই ক্লাসটা তোমাদের কবে চাই, ঠিক আছে? কবে চাই আর কার কার চাই প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে কিন্তু আমি ভাবছি যে সেই ক্লাসটা তোমাদেরকে সানডেতে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটাকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।